আমার অধিকারটা আদায় করতে গিয়ে যাতে আমি আপনার অধিকারটা ক্ষুণ্ণ না করি, এই বিষয়টি আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। এবং আমার অধিকার আদায় করতে গিয়ে যদি দেখা যায় যে আমি এটির অনাধিকার চর্চা করছি, তাহলেই আপনার সমাজের অন্য আরেকজনের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমি ব্যবসা করতে গিয়ে যদি আমি অধিক মুনাফা করি, এখানে আমার অনাধিকার হচ্ছে। এই জায়গায় আরেকজন মানুষের তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমি আমার একটি ক্ষমতায়, আমি সরকারি কর্মকর্তা হিসাবে আমি একটি চেয়ারে বসলাম, সেই জায়গায় যদি আমি আমার ক্ষমতা ব্যবহার করে এখানে অসৎ উপায়ে আপনাকে জিম্মি করে আমি কিছু অসৎ উপায়ে টাকা উপার্জন করি, সেক্ষেত্রে আমার অধিকারটা তখন অনাধিকার হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। এই অসঙ্গতিগুলো আমরা তুলে ধরার চেষ্টা, পরিকল্পনা আমাদের, এবং আমাদের রাষ্ট্র এবং সমাজের যে বিভিন্ন বিষয় আছে, যেমন মাদক আছে, এই মাদকটা আমরা বিভিন্ন সময় দেখেছি। আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন মাদকের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আমরা কোনো আসলে কার্যকরী কোনো ভূমিকা আমরা দেখি নাই বিগত দিনে। এটি আসলে আমাদের এই যুব সমাজটা যেভাবে মাদকে, বাংলাদেশ বিভিন্ন ধরনের মাদকে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে প্রত্যেকটি জায়গায়, এটিকে যদি এই মুহূর্তে রোধ করা না যায়, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ খুবই একটি ঝুঁকির মধ্যে পড়বে। এই যুব সমাজ বা আজকে যারা ছাত্র আছেন, এই ছাত্র সমাজরা আগামী বাংলাদেশ পরিচালনা করবে। এরা যদি মাদকে আসক্ত হয়ে যায়, তাহলে এই রাষ্ট্র সুষ্ঠুভাবে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি না। এই মাদকটা আসলে রোধ করা যায় কিভাবে, আমরা এটি নিয়ে কাজ করতে চাই, কথা বলতে চাই। সমাজের দুর্নীতি নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা যারা অসৎ ব্যবসায়ী আছে তাদের কিভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, এদের বন্ধ করা যায় কিভাবে। সাধারণ মানুষের যে অধিকার রয়েছে, তার জীবন জীবিকা, প্রত্যেকটি সমাজের, আপনার আমার, আমরা শুধু সবার অধিকারটা তার নিজ জায়গা থেকে তার অধিকারটা যাতে সে পায়, সেই অধিকারটা নিয়ে আমরা কথা বলতে চাই। যার জন্য এই ভয়েস ফর জাস্টিস এর পরিকল্পনা, এবং এটি আসলে বাস্তবায়ন করতে হলে বিশেষ করে আমাদের একটি শর্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমাদের সদস্য সচিব শুভ সেটা বলবেন। এই জায়গায় আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এখন ছাত্র সমাজ যেভাবে আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক সচেতন, আমাদের এই ছাত্র সমাজ, আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি। আপনারা যাতে এই বিষয়গুলা, এই সংগঠনের বিষয়গুলা আপনারা কাজ করার ক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করেন, এবং সংগঠন সম্পর্কে, কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবেন আমাদের সদস্য সচিব শুভ। আমি এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি একটু ধরে কথা বলি। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। যদি হচ্ছে কারো যদি স্পেসিফিক কোনো যদি সংগঠনের কার্যক্রম নিয়ে বা হচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে সাংবাদিকদের, আপনারা করতে পারেন আর কি। সর্বশেষে আমরা হচ্ছে সদস্য সচিবের কাছে যাব। আপনাদের যদি স্পেসিফিক কোনো যদি প্রশ্ন থাকে তখন হচ্ছে আমরা শুনে আনসার দিব। আমার মনে হয় আমরা তো এখনো সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত জানি না। যেগুলো বলছে আর কি, যেগুলো বলছে এগুলো। আমি একটু আমাদের সঙ্গে ভাই কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে শহীদের আত্মার 24-এর বিপ্লবে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত আছে এবং তাদেরকে আহত দ্রুত আরোগ্য লাভ করে সেই কামনা করি। সো আমি নিজে একজন আহত ছিলাম। আচ্ছা, আমি যদি একটু টাইম নেব, আমি ভয়েস ফর জাস্টিসটা আসলে কিভাবে আজ পর্যন্ত এখানে আসলাম। আমি প্রথমেই কোটা আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এখান থেকে আমি নেতৃত্ব দিয়ে আসি। এরপর এখানে আমি 25 জুলাই পর্যন্ত এখানে সিলেটে ছিলাম। এরপর আমি এলাকায় যাই, সেখানে আমি গত 4 আগস্ট হচ্ছে আহত হই। ঠিক আছে, আমি এরপর আপনার 4 আগস্টের পরে বাংলাদেশে অনেক ধরনের অরাজকতা বা বাংলাদেশে অনেক ধরনের অসংগতি দেখছি। যে আমরা যদি বলি 24-এর যে কোটা আন্দোলনে
সেক্ষেত্রে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ একটা এই স্বৈরাচার রেসিজমকে হটানোর জন্য আমরা সকলে আন্দোলন করছিলাম। কিন্তু 5 তারিখের পরে এই জিনিসটাকে আমরা দল মত আমরা অনেকটা বিভক্ত সৃষ্টি হয়েছে। সো এই জিনিসটা আমাকে প্রথম জিনিসটা আমার কাছে খারাপ লাগায়। এর পরবর্তীতে আমি ঢাকা মেডিকেল কলেজে আমি 17 আগস্টে যাই। আমি যদি বলি আমার এই সংগঠনের করার মেইন অস্ত্র বা মেইন আমার শক্তি হচ্ছে, চেতনা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বিগত 7 দিন। আমি সেখানে দেখছি যে এই যে কোঠা আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে তারা ম্যাক্সিমাম হচ্ছে, যদি আমি বলি দিন আনে দিন খায়, এবং ম্যাক্সিমাম হচ্ছে 100% আমি 90-80% লোকজন সবাই হচ্ছে হতদরিদ্র, এবং তারা ঢাকা মেডিকেল কলেজে তাদের চিকিৎসা খাদ্য অনেক কিছুতে তারা হচ্ছে মানে অভাব ছিল। এইখান থেকে আমার বিষয়টা হচ্ছে আমি অনুপ্রেরণা হয়। সো এর পরবর্তীতে ভাবি যে আসলে আমাদের কোঠা আন্দোলনে যে আমাদের যে স্পিরিটটা ছিল, আমি কখনো ভাবলি যে তারুণ্যের দৃষ্টিতে আগামীর বাংলাদেশটা কিভাবে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের যে সংগঠনের, এখন আমি বলি যে আমাদের সংগঠনে 7 সদস্য বিশিষ্ট আপাতত আমরা আহ্বায়ক কমিটি করছি। সো আমাদের যে আহ্বায়ক কমিটির বুয়েটের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর খোরশেদ আলম স্যার। সো স্যারের সাথে আমি বিষয়টা হচ্ছে আলোচনা করি। সাথে আমাদের এখানে যুগ্ম আহ্বায়ক আছে আমাদের খালিদ হোসেন ভাই, সাংবাদিক খালিদ ভাই, খালিদ হোসেন ওসমানী ভাই। সো ওনার সাথে আমি বিষয়টা আলোচনা করি। আরও কিছু একজন অফিসার আছে আপনার আসাদ ছাইদুজ্জামান, উনি হচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। এই সকলের সাথে আলোচনা করে একটা কি নাম দেওয়া যায় সেই নামের পক্ষে, বিশেষ করে আমাদের আহ্বায়ক খোরশেদ আলম স্যার, উনি হচ্ছে বলছে যে শুভ তুমি একটা সংগঠনটা পুরো বাংলাদেশ, এবং তুমি একটা চিন্তা ভাবনা করবা যে এই সংগঠনটা কিভাবে একটা ওয়ার্ল্ড রেকগনাইজড একটা অর্গানাইজেশনে রূপান্তর করানো যায়। সো আমাদের মেইন একটা লক্ষ্য সমাজের অসঙ্গতি এবং সমাজের যেগুলো বৈষম্য আছে সেগুলো দূরীভূত করে আমরা একটা সুন্দর পৃথিবী এবং সুন্দর বাংলাদেশ গঠন করার আমাদের হচ্ছে মেইন লক্ষ্য। সো আমরা যদি এখানে বলি আমাদের ভয়েস ফর জাস্টিসের আমাদের কিন্তু এখানে কিছুটা অবজেক্টিভ আছে। যদি বলি এডুকেশন, অ্যাওয়ারনেস, হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, রিফরমেশন, চ্যারিটি, ইউনিটি অ্যান্ড ব্রাদারহুড, ডিসিপ্লিন অ্যান্ড হার্ডশিপ। সো আমরা যদি বলি এখানে এডুকেশন সেক্টর নিয়ে আমাদের কিছুদিন আমরা পথ শিশুদের নিয়ে, এবং হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে হতদরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যারা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী যারা আছে তাদেরকে সামনের কাতারে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা এটা। সো এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমাদের কিভাবে এটা গবেষণা বা তাদেরকে শিক্ষার আলো তাদেরকে দেওয়া যায়, এটা আমাদের একটা মেইন লক্ষ্য আছে। সো আমরা যদি বলি অ্যাওয়ারনেস, সো অ্যাওয়ারনেস এখানে সোশ্যাল অ্যাওয়ারনেস আছে এবং সেলফ অ্যাওয়ারনেস আছে। সো আমরা এই দুইটাই পূরণ করার চেষ্টা ভাবনা করব। যেমন আমরা পথ শিশুদের নিয়ে আমরা কাজ করার চিন্তা চেতনা আছে, এবং আপনাদের বলি শীতকালীন বস্ত্র বিতরণ, এবং আমাদের একটা মেইন লক্ষ্য আছে আগামী রমজান মাসে, অর্থাৎ কমপক্ষে 5,000 থেকে 10,000 পরিবারকে, হতদরিদ্র পরিবারকে আমরা যাদের মানে একদম সামর্থ্য নয় তাদেরকে আমরা ঈদ উপহার দেব। আপনারা সবাই এটা মানে দোয়া করবেন যে এটা সাকসেসফুল করতে পারি। আচ্ছা, আপনারা পরে করো, কথা শেষ হওয়ার পরে করো। যে এক বিষয় আপনার সংগঠনটি চালু করছেন, নতুন রূপে রূপান্তরিত করছেন, সেক্ষেত্রে আমরা এখানে আপনাদের অনেক ডিপার্টমেন্ট রয়েছে, জি জি ধাপে ধাপে ডিপার্টমেন্ট আপনারা বলে যাচ্ছেন। প্রত্যেকটা সংগঠনই তৈরি হয় নতুন রূপে। জি জি গাছ লাগানোর পরে ফল ধরে, বিভিন্ন লোকের ফল সে খাবার খায়। কিন্তু আপনারা এই সংগঠনটার মধ্য দিয়ে আপনাদের পূর্ব পরিকল্পনা কি সমাজসেবা, না সামনের দিকে এগিয়ে গিয়ে আপনারা কি রাজনীতিতে রূপান্তরিত হন? না এটা সমাজ, এই ধরনের কোন চিন্তা ভাবনা আপনাদের আছে? না আমাদের সম্পূর্ণ এটা সমাজসেবামূলক একটা সংগঠন। এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা ইনশাল্লাহ কোনোদিন হবে না। যদি কখনো আপনাদের এখানে রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্যরা আপনাদের সংগঠনে আসতে চায়, সেক্ষেত্রে আপনাদের সংগঠনের নিয়ম কানুন কি থাকবে যে কোনো রাজনৈতিক নেতা এই সংগঠনে অংশগ্রহণ করতে পারবে, না শুধু সামাজিক, সাংবাদিক কিংবা পেশাজীবী বা সরকারি চাকরিজীবী তাদের এই সংগঠনে আসা প্রাধান্য থাকবে? আচ্ছা, আমি যদি এখানে বলি যে যদি একটা সুন্দর সমাজ গঠন করতে চায় তাহলে দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক বর্গ, আপনার সাংবাদিক, আরও যেগুলো অবসরপ্রাপ্ত কর্মচারী আছে, সকলেই নিয়ে কিন্তু একটা সুন্দর সমাজ গঠন করতে হবে। সো আমরা যখন কোনো কিছু প্রোগ্রাম করব, ঠিক আছে, আমাদের মানে সমাজসেবামূলক যখন কোনো একটা প্রোগ্রাম করব, তারা সকলেই ইনভাইটেড হবে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা কোনো সময় তাদের দলীয় কোনো কাজ এখানে কিছু করতে পারবে না।
আপনাদের তো এই সংগঠনে অনেক এই ইয়ের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, যাতে আমি আমাদের তুলে দিতে পারি। জি জি। এই যে আপনারা সংগঠনে বিশাল একটা আয়োজন তৈরি করেছেন, এই ইনভেস্টটা করতে পারে এই ইনভেস্টমেন্টটা যারা আমাদের কনভেনার আছে এবং যারা আমাদের যে মেম্বার সদস্য আছে, এখানে অনেক সিনিয়র, আমি যে বললাম যে বুয়েটের এক স্যার আছে, তারপর আপনার হচ্ছে আরও আপনার মানে আর্মি অফিসার আছে, অবসরপ্রাপ্ত ইউনিভার্সিটির শিক্ষক আছে, ইঞ্জিনিয়ার আছে। সো তাদের থেকেই আমরা হচ্ছে হলো সহযোগিতা নিয়ে আমরা সামনে প্রোগ্রামগুলো করি। আপনাদের মত হচ্ছে এখানে সর্বক্ষেত্রে লোক আপনাদের সাথে যুক্ত করতে জি জি, পারবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিন্তু কোনো রাজনৈতিক প্রটোকল নেতা যদি আসে, যার প্রটোকলের হচ্ছে বিশাল আকারে, সে যদি আপনাদের সাথে যোগদান করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার ভূমিকা আচ্ছা আচ্ছা, আনসারটা বলি। আসলে একটা রাষ্ট্র যখন পরিপূর্ণ হয়, এখানে সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সবাইকে মিলেই পরিপূর্ণ একটি রাষ্ট্র গঠিত হয়। এই জায়গায় কাউকে বাদ দিয়ে একটি রাষ্ট্র হয় না। এই জায়গায় একজন রাজনৈতিক নেতা থাকতে পারে, একটু রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছে একটি সংগঠনের, সেই রাজনৈতিক এরাও তো এই সমাজের জন্যই কাজ করে। হয়তো আমাদের রাজনৈতিক সম্পর্কে অনেকের আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যারা রাজনীতির জন্য কাজ করে, সংগঠনের কাজ করে, তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই দেশের জন্য কাজ করা। তা রাজনৈতিক প্ল্যাটফর্মটা তাদের জায়গা থেকে কাজ করবে। আমাদের এইখানে আসলে যার যে অবস্থান থেকে সম্মান দেওয়ার, আমরা সেই সম্মান দেওয়ার চেষ্টা করব। আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই, আমরা কাউকে বাদ দিয়ে কাজ করতে চাই না। আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটি যেহেতু সামাজিক সংগঠন, এই জায়গায় আমাদের কোনো রাজনৈতিক কোনো ধরনের কোনো ইস্যু থাকবে না। আমরা সামাজিক নিয়ে কাজ করব, তবে আমরা কাজ করতে গেলে আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে, এটি কথা। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের ভূমিকা কি? দেশের এই পরিস্থিতি, ভারতের সাথে যে একটি বলতে গেলে না, এই মুহূর্তে আমরা শুধুমাত্র আমাদের সংগঠনের বিষয়ে মত বিনিময় করতে আসছি, অন্য কোনো বিষয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো না। আমরা এই বিষয়ে পরবর্তীতে কথা বলবো, এই বিষয়ে আমরা কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আমরা জাতীয় ইস্যুতে সকলে ঐক্যবদ্ধ। এখানে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ধরেন ওনারা রাষ্ট্রের মধ্যে সংগঠনের বিষয়টা জানতে চায়, আসলে ওনারা কি কাজ করতে চায় ভবিষ্যতে। তো এখন আপনি যে কথাটা করছেন, ওনারা এই কাজ করবেই করবে না, সেটা আসলে আমার কাছে মনে হয় আরেকটা প্রশ্ন। আমরা দেশের প্রশ্নে এবং জাতীয় স্বার্থে আমি একটা কথা বলি এখানে, আমাদের সংগঠনের, ঠিক আছে, যারা কাজ করতে ইচ্ছুক এবং আমাদের সাথে যারা যে কোনো দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা আসতে মানে যদি চায়, আমি তাদেরকে ওয়েলকাম। আমাদের মেইন একটা কথাবার্তা বলি, আমাদের মেইন থিম হচ্ছে হলো দেশ সেবা করা। আমাদের প্রত্যেকটা মানুষের থেকে আমাদের দেশ সেবা হচ্ছে হলো মেইন উদ্দেশ্য। সো দেশের জন্য আমরা সকল শ্রেণীর মানুষের সাথে কাজ করতে আগ্রহী, এবং দেশের জন্য আমরা নিজেদের জীবন এবং নিজেদের আর্থিক যে কোনো ধরনের আমরা উৎসর্গ করতে আমরা প্রস্তুত আছি। আচ্ছা আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, আমি যদি এখানে আর কিছু বলি, আমাদের হিউম্যান রাইটস নিয়ে আছে, ঠিক আছে। আমি যদি একটু এখানে বলি, আমাদের প্রত্যেক মানুষের মৌলিক অধিকার যদি আমরা 5টা আছে, 6টা আছে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, আরও চিত্র বিনোদন। আচ্ছা, আমরা যদি এখানে বলি খাদ্যটা কি, সে খাদ্যটা আমরা হচ্ছে আমাদের সংগঠনের একটা মেইন, সামনে হয়তো বা ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা রান হতে পারে। আমরা প্রত্যেকটা ন্যায্য মূল্যে আমরা খাবারটা হচ্ছে ভোক্তা টু ক্রেতা, একদম কৃষক, একদম আমাদের টার্গেট হচ্ছে কৃষক যাতে হচ্ছে ন্যায্য মূল্য পায়, এবং যে হচ্ছে ক্রয় করবে সেও যেন ন্যায্য মূল্যে জিনিসটা হচ্ছে কিনতে পারে। আমরা সেই বিষয় নিয়ে গবেষণা এবং এটা কীভাবে বাস্তবায়নে রূপদান করা যায় সেই জিনিসটা আমরা করব। এক্ষেত্রে আপনাদের বলি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা এই বিষয়ে আমাদের হচ্ছে অবশ্যই আস্তে আস্তে আমরা প্রোগ্রামের মাধ্যমে বা বিভিন্ন কাজ ভয়েস রাইজ করে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা জানিয়ে দেব। এরপর আমরা যদি বলি সুশাসন, ঠিক আছে, এই সুশাসন যদি আমাদের সমাজে আসলে না থাকে, তাহলে আমাদের হচ্ছে কি বিভিন্ন ধরনের অন্যায়, মব জাস্টিস, বিভিন্ন ধরনের রাহাজানি সম্ভাবনা সৃষ্টি হয়। সো আমি আমাদের সংগঠনের মাধ্যমে মাননীয় সরকার, মাননীয় প্রশাসন সকলকে অবহিত করব যে যে অন্যায়টা করে আইন অনুযায়ী আইনকে সম্মান করে, সে আইনকে সম্মান করে আইন মোতাবেক যতটুকু শাস্তি প্রযোজ্য সেই জিনিসটা যাতে আপনার সুশাসনের যেন এটা প্রতিষ্ঠাতা করে, এটা মাননীয় সরকার এবং প্রশাসনকে আমরা আহ্বান করব। এরপর আমরা যদি বলি রিফরমেশন, সো একটা সমাজকে আমরা যদি সুন্দর করে করতে চাই, আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের
সংস্কার করতে হবে। সে সংস্কার রিলেটেড আমরা ধর্মীয়, সামাজিক, আর্থিক যে কোনো ধরনের সংস্কার যেটা আছে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা ভয়েস রাইজ করার চেষ্টা করব। এবং চ্যারিটি, আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা বিষয়টা বলছি যে আমরা আগামী আমাদের একটা ভিশন আছে যে আগামী রমজান মাসে এবং শীতকালীন বস্ত্র বিতরণ থেকে শুরু করে আগামী রমজান পক্ষে 5 থেকে 10,000 পরিবারকে, হতদরিদ্র পরিবারকে ঈদ উপহার তাদেরকে আমরা সম্মানের সাথে আমরা সেটা বিতরণ করার চেষ্টা ভাবনা করব। এখানে যদি আমরা বলি ইউনিটি অ্যান্ড ব্রাদারহুড, একতা, আমরা যদি বলি যে একতাই হচ্ছিল শক্তি, ঠিক আছে। এখন আমরা যদি দেশ সেবার ক্ষেত্রে, আমার সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে যদি আমরা বিভক্ত হই এবং আমাদের নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হয়, কখনোই ভাবে আমাদেরকে একটা সুন্দর সমাজ গঠন করার সম্ভব না। সেক্ষেত্রে আমরা সকল দল মত নির্বিশেষে সকলের সমাজসেবক সকলকে আহ্বান করব যে ঐক্য এবং ভ্রাতৃত্বর মাধ্যমে সুন্দর সমাজ আমরা একটা গঠন করতে পারি। একটা বিষয় বলি আমরা ডিসিপ্লিন অ্যান্ড হার্ডশিপ। আমি একটা যদি বলি যে ডিসিপ্লিন ছাড়া, ঠিক আছে, ডিসিপ্লিন ছাড়া কিন্তু একটা সুন্দর সমাজ গঠন করানো যায় না। যেমন আমি এখন আপনার যদি একটা কথা বলি, এটা বলা ঠিক হবে না, তারপরে বিষয়টা বলি। এখন যদি বহির্বিশ্বের সাথে আমাদের দেশের যদি কোনো কারণে যুদ্ধ বাজায়, সেক্ষেত্রে আমাদের এই যে ছাত্র সমাজ, যুব সমাজ সকলেই কিন্তু দেশের জন্য, এই শত্রুকে মোকাবেলার জন্য আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশাসন বা বিভিন্ন আর্মি অফিসার তাদের সাথে কথাবার্তা বলবো যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং স্কুল পর্যায়েদেরকে প্রত্যেকটা এটা কিন্তু আমি যতটুকু জানি চীনেতে এটা করে। সো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্রদেরকে আমার কাছে মনে হয় যে তাদেরকে যদি আমরা আর্মি ট্রেনিং দিতে পারি, তারা 24টা ঘন্টা হাউ টু ইউটিলাইজ, কীভাবে করতে হবে, 24 ঘন্টা কীভাবে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে, সেই জিনিসটা আমাদেরকে প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে আমরা যদি টাইম সচেতন করি, ইনশাল্লাহ সুন্দর সমাজ একটা ঘটনার দিকে চলে যেতে পারি। কঠোর পরিশ্রম ছাড়া তো আমাদের কোনো কিছু আসলে সম্ভব না। সো আমরা যদি এখানে বলি আমাদের ইন ফিউচার আমাদের আগামী কয়েক বছরের মধ্যে আমরা কর্মসংস্থানের জন্য সৃষ্টি করব। সেক্ষেত্রে যুব সমাজকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা যুব সমাজকে কর্মসংস্থান এবং কিভাবে বাংলাদেশকে আর্থিক সুন্দর একটা রাষ্ট্রে গঠন করা যায়, সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে। সকলকে ধন্যবাদ। কার কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিতে প্রস্তুত। ক্যাম্পাসদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর কোনো কিছু জানার ইচ্ছা আছে? কারো কোনো প্রশ্ন আছে স্পেসিফিক? একটা বিষয় জানার বলেন। আমার যেটা জানার আছে সেটা হচ্ছে আপনারা একটা সংগঠন রান করবেন, আপনাদের অনেক মহৎ উদ্দেশ্য আছে, অনেক উইংস নিয়ে আপনারা কাজ করবেন। উইংস নিয়ে কাজ করবেন, আপনারা আসলে কাজ করতেছেন না, এখন শুরু করেন নাই, অথবা শুরু করছেন হয়তো, আমি এটা জানি না। এখন এই যে স্টার্টিং এর এই পর্যায়টাতে আসলে আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের হেল্প চান? যেমন আপনারা যদি একটা সংগঠন রান করাইতেন বা কমিটি যদি হইতো, তারপরে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে আমরা কাজ করতে পারতাম এক্স্যাক্টলি। কিন্তু এখন এই পয়েন্টে এই জায়গাতে আসলে আমাদের কাছে এক্সপেকটেশনটা কি, আমরা আপনাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করব? সেটা গুড কোশ্চেন আর কি। আর কারো প্রশ্ন? সামাজিক নিবন্ধন বা জাতীয় নিবন্ধন একটা বিষয় আছে, যেহেতু আপনারা ন্যাশনালি কাজ করবেন, তাহলে এখানে তো আপনাদের একটা রেজিস্ট্রেশন একটা বিষয় আছে। রেজিস্ট্রেশন যদি কোনো এই ধরনের কাজ করা আসলে করা যায় না। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যারা আছে সবাই তো আমাদের সিলেটে দেখতে পাচ্ছি, বাংলাদেশ দেখতে পাচ্ছি আর কি। আপনারা এই সংগঠনটাকে পুরা দেশব্যাপী বিভিন্ন যারা আছে অনেকগুলো আছে। আপনারা বলেছেন যে এই সংগঠনে সকল ধরনের মানুষ আসতে পারে, হ্যাঁ,
এর সাথে যদি কথা বলতে চান বলার জন্য মানুষের এডুকেশন না থাকতে পারে ওই কি আসতে পারবে মানুষের ইন্টারনেট সম্পর্কে একেবারে আপনারা এই ইনফরমেশন সামাজিক সংগঠন থেকে ইনফরমেশন দিতে আপনারা কাজ করবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে ভাইয়ের প্রশ্নের কী ধরনের সহযোগিতা, আসলে প্রত্যেকটা স্টেপেই এক এক ধরনের সহযোগিতার প্রয়োজন হয়। যেমন আজকে আমরা এখানে বসলাম, আপনাদের একটা সহযোগিতা পেয়েছি বিধায় আমরা এখানে বসেছি। আমরা স্টাডি করছি এখানে, আপনারা হয়তো ইয়ে করছেন, আহ্বায়ক হিসেবে বুয়েটের একজন প্রফেসর আছেন, এখানে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আছেন কমিটিতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী একটা সমন্বয় আমরা একটি একটি কমিটি আমরা করেছি জাস্ট অর্গানাইজ করার জন্য। আমরা কি চাচ্ছি এটা সবার কাছে তুলে ধরার জন্য, এই বিষয়টা তুলে ধরার জন্য যে আমরা যখন আপনার কাছে আমাদের মেসেজটা যখন যাবে যে আমরা এই একটা কাজ করার উদ্যোগ নিচ্ছি, এই দায়িত্বটা হচ্ছে এই কনভেনিং কমিটির। এবং আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, এবং প্রত্যেকটা স্টেপে আপনাদের সহযোগিতার প্রয়োজন। এই যে আমরা এখানে বসলাম সেটাও আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বসেছি। পরবর্তীতে আমরা যখন কোনো কার্যক্রমে নেক্সট স্টেপে যাব তখন আপনাদেরও সবার সহযোগিতা আমরা চাইব। যেটুকু সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন, আপনার প্রথম প্রশ্ন ছিল যে নিবন্ধনের যে বিষয়টি, আসলে নিবন্ধনের একটি নিয়ম আছে। নিবন্ধনের নিয়মটা হচ্ছে যে আপনি একটি সংগঠন প্রথমে পূর্ণাঙ্গ একটি কাঠামো তৈরি করতে হবে, তার কার্যক্রমটা শুরু করার পরে আপনি নিবন্ধনের আবেদন করবেন। এবং আমরা কার্যক্রমটা শুরু হওয়ার আগে কিন্তু নিবন্ধনের আবেদন করা যায় না। আমরা সেই টোটাল বিষয়গুলো মাথায় রেখেই আমাদের কার্যক্রমগুলো আমরা রেডি করছি, এবং আশা করছি আমরা নিবন্ধন খুব তাড়াতাড়ি আমাদের সব প্ল্যাটফর্ম রেডি হয়ে গেলে আমরা নিবন্ধনের প্রক্রিয়াটাও আমরা শুরু করব। তারপরে যে জাতীয়করণের যে বিষয়টি, যে সংগঠনটা জাতীয়ভাবে তুলে ধরার যে বিষয়টি আছে, আমরা মূলত যে কনভেনার উনি হচ্ছে ওনার বুয়েটের প্রফেসর এবং ওনার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। এখানে আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগেরই আমরা ওইভাবে সেন্ট্রাল কমিটিতে আমরা ওইভাবেই নিয়েছি যে যাতে মেসেজটা যায় যে একজন লোক যদি আপনার রংপুরের থাকে, তো উনি যাতে রংপুরেও এখানে কিছু কাজ করতে পারে, কিছু মেম্বার নিয়ে এইভাবে আমরা একটু প্ল্যানিং করে কাজ করছি। এই জিনিসটি আমাদের মাথায় আছে, এবং এইভাবে সারা বাংলাদেশেরই সবাইকে নিয়ে ওইভাবে নিয়েই আমরা এটি সংগঠিত করেছি যতটুকু আমরা হয়েছে। এবং সদস্যের যে যোগ্যতার যে বিষয়টি বললেন, এটি আমরা একটি গঠনতন্ত্র, আমাদের একটি একটি গঠনতন্ত্র আমরা ইতিমধ্যে করেছি। আমাদের একটি দুটি পার্ট থাকবে, একটি হচ্ছে কার্যকারী পরিষদ, একটি হচ্ছে সাধারণ সদস্য। কার্যকারী পরিষদের একটি সদস্য হওয়ার একটি আপনার যোগ্যতা থাকবে, এবং সাধারণ সদস্যের যোগ্যতা থাকবে। তবে আমরা যেহেতু এখানে আপনি কোনো একটি জায়গায় যখন কথা বলবেন তার জন্য ন্যূনতম একটি শিক্ষাগত যোগ্যতা, একটি শিক্ষার প্রয়োজন আছে। এইখানে আমরা ন্যূনতম, সে পেশা, সে শ্রমিক হতে পারে সেটি বিষয় না। অনেক শ্রমিক সংগঠনও কিন্তু নেতা যারা তারা কিন্তু শিক্ষিত, কারণ এটা কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক আইন নিয়ে ডিল করতে হয়। তো সে শ্রমিক হোক সেটি বিষয় না, কিন্তু তার সাথে যাতে প্রাতিষ্ঠানিক ন্যূনতম একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে, সেটি আমরা একটি ন্যূনতম আমাদের নিয়মের মধ্যে যোগ্যতা, ন্যূনতম একটি যোগ্যতায় আমরা শিক্ষাগত যোগ্যতা আমরা রাখবো, যেটি আমরা রাফলি একটি আমরা তৈরি করেছি। গঠনতন্ত্রটা আমাদের ফাইনাল হলে আমরা আপনাদের কাছে পুরোটাই প্রকাশ করব। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কি? আমি একটা বিষয়ে জানার জন্য জিজ্ঞেস করতেছি যে আপনাদের সংগঠনের নাম হচ্ছে ভয়েস ফর জাস্টিস। এখন এখানে যদি ব্যক্তি পর্যায়ে কেউ অবিচার বা অন্যায়ের শিকার হয়, আপনারা তার পাশে থাকবেন কিনা? যদি থাকেন তাহলে কিভাবে আপনারা তাকে সাহায্য করবেন? আসলে আমরা সবাই কিন্তু ব্যক্তি, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ব্যক্তি, তারপরে সমাজ হয়। তো আমাদের কাজটা থাকবে, আমরা যদি দেখি কেউ কোনো ধরনের অন্যায় বা কোনো নির্যাতনের শিকার হচ্ছে, আমরা এটি নিয়ে কথা বলাটা আমাদের দায়িত্ব। আমরা এই বিষয়টা নিয়ে জাস্ট আমরা এই বিষয়টা তুলে ধরা, এটি হচ্ছে আমরা মনে করি আমাদের কাজ। এবং এটি যদি খুব একান্ত ওনার ব্যক্তিগত কোনো সমস্যা না হয়ে থাকে,
তাহলে অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ। স্যার, এখানে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট হয়েছে মূলত বলা যায় একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে। প্রেশার গ্রুপ বলতে আপনারা সমালোচনা করবেন কোন একটা নীতি, কোন একটা সরকারের কাঠামো, সরকারের পদ্ধতি বা যে কোনো কিছু। এটা বলা যায় যে ভয়েস ফর জাস্টিস কোনো জায়গায় দেখা গেছে যে সরকার বা আমরা যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চিন্তা করি, সাপোজ ভর্তি বাড়ায় এটার জন্য আপনার উদ্যোগ কি হবে? আপনারা হয়তো স্মারকলিপি দিবেন, বিক্ষোভ মিছিল করবেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন। বিষয়টা কিন্তু জাস্টিস বলতে বিষয়টা এরকম বোঝাচ্ছে, একটা প্রেশার গ্রুপ হিসেবে আপনারা কাজ করবেন, বিভিন্ন বিষয়ে সমালোচনা করবেন, সুপারিশ তুলে ধরবেন। বিষয়টা বিষয়টা এমন কিনা, এরকম বোঝাইতে চাচ্ছেন কিনা বা ওয়াইডলি কাজ করবেন মানবতার কল্যাণ যে বিষয়টা, এটা তো বৈষম্য দূরীকরণ। আরেকটা বিষয় হচ্ছে ফিল্ডে কাজ করা বলতে বোঝাতে চাচ্ছি যে আপনারা যারা হতদরিদ্র, যারা কর্মসংস্থান পাচ্ছে না, বেকার, চাকরি নাই, তাদেরকে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে আরেকটা দাবি। এটা কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী না। আপনারা তাহলে কাজ করতেছেন দুইটা উইং, একটা হচ্ছে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করতেছে, আরেকটা হচ্ছে যে যাদের অবস্থা খারাপ, অর্থনৈতিক, তাদেরকে আপনারা হিউম্যান ওয়েলফেয়ার যেটাকে বলে এই অনুযায়ী কাজ করতেছে। এটার বিষয়ে আপনারা বোঝাতে চাচ্ছেন কি? আসলে আমি প্রথমে আমার বক্তব্যে একটি কথা বলেছিলাম যে আসলে আমার রাইট কতটুকু আছে, আমাদের এই সংগঠনে কথা বলার রাইট আমার কতটুকু আছে, এটি আমরা আগে বিবেচনা করব। যে আমি একটি জায়গায় একটি প্ল্যাটফর্ম কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো, প্রথমে এই জায়গার রাইট আমার আছে কিনা, এটি হচ্ছে একটি কথা। আরেকটি বিষয় হচ্ছে আমাদের মূল বিষয়টি হচ্ছে কি, এটি গভর্নমেন্ট বা কোনো প্রতিষ্ঠানের সমালোচনা করাটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের রাষ্ট্রে বা প্রত্যেকটি সেক্টরে একটি নিয়ম আছে, এই নিয়মটি যখন কেউ ভাঙবে, এইটি নিয়ে আমরা কথা বলবো। আমরা এই নিয়মটি পরিবর্তনের বিষয়টি নিয়ে আসলে আমার কথা বলার রাইট আছে কিনা এটি আমাকে চিন্তা করতে হবে। আমরা নিয়মটি ভাঙার ব্যাপারে আমরা হয়তো কথা বলার রাইট আমার নাই বলে আমি মনে করি। আমাদের প্রথম কাজটা হবে যে, একটু শেষ করি, যে আমাদের যে রাষ্ট্র এবং সমাজের যে নিয়মের মধ্যে চলে, এই নিয়মটি যে জায়গায় ভাঙবে, এই ভাঙা মানে হচ্ছে কোনো মানুষ এখানে ইনজাস্টিস শিকার হবে, এই বিষয় নিয়ে কথা বলবো। এটি যে কোনো জায়গায় হতে পারে, আপনাদের ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে হতে পারে, বাইরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সরকারি চাকরিজীবী হতে পারে, স্টুডেন্ট হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বিষয় হচ্ছে যে আপনি বুঝতে চাচ্ছেন যে কোনো একটা নিয়ম ভাঙা হয়েছে, সমাজ এবং রাষ্ট্রে কথা বলবেন, কি ধরনের কথা বলবেন এই বিষয়টি। আমাদের কাজটা হচ্ছে কি, ভয়েস ফর জাস্টিস। আমি বললাম যে প্রত্যেকের আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে চাকরি ক্ষেত্রে যে বয়স 32 করা হয়েছে, এক্ষেত্রে আপনার মূল্যায়ন কি, আপনার অর্গানাইজার হিসাবে আপনাদের ইভালুয়েশন কি হতে পারে? না শোনো, তুমি যে প্রশ্নটা করছো আর কি, যে চাকরির ব্যাপারটা আর কি, আমার কাছে মনে হয় স্পেসিফিক্যালি কোনো প্রশ্ন না করে আমরা হচ্ছে এটা বলতে পারি যে আসলে যে কোনো একটা অন্যায় বা আমরা যদি দেখি তাহলে ওনাদের কি ভূমিকা থাকতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা ছিল এরকম যে আসলে আমরা যে কোথাও একটা অন্যায় যদি দেখি তাহলে আমাদের ভূমিকাটা কি থাকবে। এটার সাথে আমি একটু এড করি তার কথার সাথে, যে আপনি বললেন যে কথা বলবেন, কথা বলাটা আর হচ্ছে ভয়েস রেজ করাটা কিন্তু ঠিক আছে। আমরা আপনাদের টাইটেলে এখানে আইনের যে শাসনটা আছে, যে কোনো অন্যায় হলে সেখানে আইনের উপযুক্ত প্রয়োগটা আমরা দেখতে চাই। সেটার জন্য শুধু ব্যক্তি পর্যায়ে যে কোনো পর্যায়ে থেকে কেউ কথা বলতে পারে। একটা নন পলিটিক্যাল সংগঠন যে বলতে পারবে না যে আমি আইনের সুশাসন চাই। এখানে গুড গভর্নেন্সের কথা আছে, যে একটা ঘটনা ঘটছে, যেমন যে কোনো ঘটনা, সেটা যাতে আইনের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এবং সঠিক যে ন্যায় বিচারটা সেটা দেওয়া হয়, সেটা সংগঠনের পক্ষে আমরা বলতে পারি। এই পয়েন্টে আমি যদি না, এইটা স্পেসিফিক আপনি যেটা চাচ্ছেন, আপনি যেটা শুনতে চাচ্ছেন, আমি তো এই মুহূর্তে বলতে পারবো না যে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, এটা একদম সব আমার কথায় সব ঠিক হয়ে যাবে। আমরা চাচ্ছি আমার জায়গা থেকে মানুষকে সচেতন করা, যে সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এই সচেতনতাটা সৃষ্টি করা। আমরা কিন্তু একটি জায়গায় আমি হুটহাট ধরে একটি বিষয় নিয়ে সমালোচনা করেই যে সব পরিবর্তন হয়ে যাবে এরকম না।
আমরা এটা নিয়ে কাজ করব যে প্রত্যেকে আমার অধিকার এবং আপনার অধিকার দুইটা বিষয়কে আমি আমার অধিকার এবং কর্তব্য আমি যখন আমার রাষ্ট্র এবং সমাজের প্রতি আমার দায়িত্ব কর্তব্যটা আমি পালন করব তখন স্বাভাবিক অন্য মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে না এই জায়গায় আমরা এইটাই সচেতনতা সৃষ্টি করব পাশাপাশি আমরা কিছু আমাদের যেটা চ্যারিটিমূলক কিছু আমাদের উইংস আছে এগুলা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব বিশেষ করে আমরা চেষ্টা করব সবাইকে যাতে সচেতন হয় যে অন্যায় দেখলে আমি অন্যায় করব না অন্যায় দেখলে আমি কথা বলবো তখনই সমাজটা পরিবর্তন হবে আমি একটি জায়গা থেকে একদিনে একটা বিষয় সমাধান করে তো সমাজ পরিবর্তন হবে না না এখানে আমার একটু যে জিনিসটা অ্যাড করার ছিল আপনারা যেখানে আইনের ব্যত্যয় ঘটতেছে ওই জায়গায় আপনারা কথা বলবেন এখন আবার আপনি বললেন যে আপনি যে কথা বলবেন আপনার বুঝতে হবে যে আপনি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছেন সেটা নিয়ে কথা বলা যায় কিনা বা আপনি কথা বলতে পারবেন কিনা একটা অর্গানাইজেশন বা একটা সংগঠন যদি আসলে রান করে এটা হচ্ছে তার ক্ষেত্রটা মানে কতটুকু জায়গা নিয়ে সে কাজ করবে ওইটার ইম্প্যাক্টটা কতটুকু থাকা উচিত ভয়েস ফর জাস্টিস যেহেতু সাস্টে কিংবা সিলেটের আঞ্চলিক সংগঠন এটা আসলে জাতীয় পর্যায়ের একটা সংগঠন তাহলে তার ইম্প্যাক্টটাও কিন্তু এরকম থাকা উচিত আর ভয়েস রেজ করা বলতে জাস্ট কথা বলা না মনে করেন আমি কথা বলতে গেলাম আমি কথা বললাম আমি নিয়মিত যে জায়গাতেই মনে করেন অসঙ্গতি আমার কাছে মনে হয় আমি কথা বলি সবাই যে আমার কথা শুনে বিষয়টা এরকম না আবার সবাই যে আমাকে গুরুত্ব দেয় এরকমও না এখন সংগঠন হিসেবে আপনারা যদি জাতীয় পর্যায়ে সংগঠন হিসেবে রান করেন রেজিস্ট্রেশন যদি আপনারা পান তখন আসলে আপনাদেরকে গুরুত্ব দিবে কিনা গুরুত্ব না দেওয়ার মানে আপনি যেটা বললেন যে কথা বলা যেটা কথা বললে কি আপনাকে গুরুত্ব দিবে গুরুত্বটা কিন্তু নিশ্চিত করতে হবে সেটা সময় বলে দিবে আসলে কাজের ধরন আমরা আমাদের কাজে কতটুকু করতে পারি এটা আসলে সময় বলে দিবে আমি এটা কিন্তু নিশ্চিত করতে হবে আগে যে আমি যে কথা বলতে যাচ্ছি আমি যে ভয়েসটা রেজ করতেছি এখানে আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা কত শক্তিশালী কত স্ট্রং আমার কথা শুনবে কিনা আমাকে গুরুত্ব দিবে কিনা কথা বলতে গেলে কিন্তু আসলে কোনো কিছু শুরু করার আগে আপনার আমরা জাস্ট আমাদের লক্ষ্যটা টার্গেট করি আমি বুঝতে পারছি এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে গুরুত্ব দিবে কি না এটা তো আসলে আগে আমি বুঝবো না হ্যাঁ মানে গুরুত্ব দিবে কি দিবে না এটা আমার কাজ করার মাধ্যমে পর আমি ভালো ভালো বুঝতে পারবো বাট আমার যে টার্গেট যে আমার যে লক্ষ্য উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে সমাজে একটা শান্তি প্রতিষ্ঠা করা আমি যেটা বুঝতে পারছি আর কি আপনাদের যে এতক্ষণ দীর্ঘ আলোচনা করছেন আপনাদের কথা আমি বুঝতে পারছি যেটা যে আসলে সমাজের শান্তি প্রতিষ্ঠায় আপনারা কাজ করবেন এবং পাশাপাশি সমাজের মানুষদের মধ্যে যে অসচেতনতা আছে সেটাকে সচেতনতায় রূপান্তর করার কাজ করবেন এবং ফলাফল কি আসবে সেটা পরে দেখা যাবে বাট আপনাদের উদ্দেশ্যটা মনে হয় এটাই আর কি এবং এটা আপনারা এর সাথে আপনারা কয়েকটা উইংস আপনারা যুক্ত করছেন আর কি হ্যাঁ ওই উইংসগুলো তার মনে হয় এটাই তো কথা ছিল নাকি আশা করি বুঝতে পারছি কারণ আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের ভয়েস ফর জাস্টিস সংগঠনের যাত্রা শুরু হয়েছে কত তারিখ আমাদের জাস্ট আজকে প্রথম মত বিনিময় সভা আপনাদের কাছে আমাদের এর আগে বাংলাদেশের কোথাও কি হয়েছে আমরা আমি কথায় বলেছিলাম যে আমরা একটি আহ্বায়ক কমিটি করেছি সবার সাথে আমরা আমাদের কাজ নিয়ে শেয়ার করার জন্য ধারাবাহিকভাবে তার পরবর্তীতে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি করে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে কার্যক্রমটা শুরু করব আমরা একটি আহ্বায়ক কমিটি করেছি আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের এখানে যারা কাজ করবে বা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের কাজটা সম্পর্কে জানতে হবে এই আমরা ধারাবাহিকভাবে শাহজালাল বিশ্ববিদ্যালয় আজকে এখান থেকে আমরা সবার সাথে মত বিনিময় কার্যক্রমটা শুরু করলাম এই আহ্বায়ক কমিটির কাজটা আমাদের হচ্ছে যে আমরা সবার সাথে আমাদের বিষয়গুলো নিয়ে আমরা শেয়ার করব প্রত্যেকের জায়গা থেকে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের আছেন ঢাকা আছেন সবাই সবার জায়গা থেকে আমাদের আইডিয়া শেয়ার করব এবং এই জায়গা থেকে আমরা খুব তাড়াতাড়ি একটি পূর্ণাঙ্গ কমিটি করে আমরা কিছু পরামর্শ নিচ্ছি আপনাদের আজকে আলোচনা থেকেও তো আমরা অনেক পরামর্শ পেলাম আপনাদের কাছ থেকে আমার স্পেসিফিক আনসার তো মনে হয় প্রতিষ্ঠা শুরু হয়েছে না সামনে প্রতিষ্ঠা শুরু হবে উনি প্রশ্নটা করছে হচ্ছে আপনার সবকিছুর তো একটা প্রতিষ্ঠাকালীন সময় আছে যে কত তারিখ আপনাদের তারিখ থেকে শুরু হয়েছে কার্যক্রম হ্যাঁ কার্যক্রম আমাদের শুরু অলরেডি হয়েছে ঠিক আছে আমরা ফেসবুক আমাদের অক্টোবর
না না, আমাদের যাত্রাটা শুরু হয়েছে অক্টোবরের 31 তারিখ থেকে। এখন নভেম্বর, মানে আনুষ্ঠানিকভাবে আমরা যাত্রাটা শুরু আমরা ধরলাম যে আমরা যেদিন থেকে আমরা হ্যাঁ কার্যক্রমটা আমরা শুরু করেছি। এবং এর পরবর্তীতে একের পর এক আলোচনা হ্যাঁ হ্যাঁ ওইটা ডেটটাই, হ্যাঁ ওইটা হচ্ছে 31 তারিখ। হ্যাঁ। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের বয়স্ক যাচ্ছে সেটা সোশ্যাল অর্গানাইজেশন, যেহেতু আপনারা এটা ন্যাশনালি কাজ করতে চাচ্ছেন, সবার এনগেজমেন্ট দরকার। আমার প্রশ্নটা হচ্ছে মানুষ সবাই কোনো না কোনো দলের সাথে অ্যাটাচ হয়, কেউ ছাত্রলীগ, কেউ ছাত্রদল, কেউ ছাত্র শিবির, কেউ ছাত্র ইউনিয়ন। আপনাদের সংগঠনে কেউ ছাত্রদল করে কি ঢুকতে পারবে, কেউ শিবির করে কি ঢুকতে পারবে, কেউ ছাত্র ইউনিয়ন করে কি মেম্বার হতে পারবে কিনা? দলীয় পার্সন কি আপনার সংগঠনে মেম্বার হতে পারবে? আসলে আমাদের এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। তো এই জায়গায় এই এই বিষয়গুলো নিয়ে আমরাও অনেক এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমাদের অনেকেই খুব মেধাবী, আমরা দেখেছি যে আমাদের সংগঠনের প্রয়োজন আছে, কিন্তু আমরা যেহেতু সামাজিক সংগঠন, দেখা যাচ্ছে যে খুব রাজনৈতিকভাবে আবার খুবই অ্যাক্টিভিটি আছে। তবে আমরা যেটি আমাদের ইয়েতে অন্তর্ভুক্ত করেছি, রাজনৈতিক আদর্শ থাকতে পারে অনেকে, যদি কোনো সংগঠনের বা কোনো ইউনিটের কেউ নেতৃত্বে থাকে, আমরা আপাতত সংগঠনের সাথে সম্পৃক্ত করব না। তবে আদর্শিক জায়গা থেকে কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতেই পারে, এটিকে আমরা খুব বেশি সবার জায়গায় থাকতে পারে এরকম হলে আমরা নিব। শুধুমাত্র যদি কেউ ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি এরকম কেউ থাকে, তখন তো আমাদেরও উনি সময় দিতে পারবে না। এইরকম কাউকে আমরা আপাতত আমরা সংগঠনের সাথে সম্পৃক্ত করব না। সম্পৃক্ততাকে করব ঠিক আছে, কিন্তু কমিটিতে সে এখানে তো মানে কমিটি তার সংগঠনের কমিটি একসাথে সে কাজ দায়িত্ব পালন করে তার মানে অনেক মানে কষ্টসাধ্যের দিকে চলে যাবে। আমাদের ন্যায্যতার ক্ষেত্রে তারা যদি আসে তাদেরকে অবশ্যই ওয়েলকাম। এখানে হচ্ছে যে তারা কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাংগঠনিক কমিটিকে প্রায়োরিটি সর্বোচ্চ নন পলিটিক্যাল আমাদের দেওয়া হবে। যারা হচ্ছে এই কমিটিতে এক্সিস্টিং করবে বা চেয়ারম্যান সেক্রেটারি, যাতে আমরা চেষ্টা করবো বায়াসনেস বজায় রেখে সর্বোচ্চ নন পলিটিক্যাল জায়গা থেকে যত বেশি গুরুত্ব দেওয়া হয় সেই জায়গায়। হ্যাঁ, আমি বলেছি যে আমরা একটি রাফ কনস্টিটিউশন করেছি। এটা কনস্টিটিউশনের আমাদের একটি কমিটি করা হয়েছে, রাফ একটি কনস্টিটিউশন করা হয়েছে। এটিরও একটি প্রক্রিয়া আছে। কনস্টিটিউশন করতে গেলে যে একটি সংগঠনের একটি প্রক্রিয়া আছে, একটি কমিটি, একটি অনুমোদনের একটি বিষয় আছে। তো এটির জন্য আমরা যে এখন যেটা কাজ করছি, আমরা সবার সাথে একটু মত বিনিময় করছি, সবার সাজেশন নিচ্ছি। আমরা যখন পূর্ণাঙ্গ কমিটিতে যাব, তারপরে আমরা এটি অনুমোদন করে কনস্টিটিউশনটা ফাইনাল করব। তারপরে আমরা হয়তো এটা আপনাদের সাথেও আমরা বিষয়টা তুলে ধরব। আমাদের বাইক বলছিল যে আমাদের যদি কোনো অন্যায় অভিযোগ দেখা হয় বা বাইক করে যদি আমাদের যে ক্রেডিট বা যে কোনো কি বাড়াই দেওয়া হয়, তাদের স্টেপগুলো কি আমরা মেবি এটা আসলে একটা মেবি ঠিক মতো পাই, আমরা ভয়েস রেজ করবো নাকি শুধু হচ্ছে আলটিমেটলি আমাদের ভয়েস রেজ করার মাধ্যমে হচ্ছে আলটিমেটলি আমাদের নিজ জায়গা থেকে ভয়েস রেজ করবো নাকি সংগঠন থেকে ভয়েস রেজ করবো। আমাদের 24 স্বাধীনতার পর অন্তত আমরা এই জায়গা থেকে আমরা ক্লিয়ার যে আমরা যে কোনো জায়গায় যদি অন্যায় অভিযোগ দেখি, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা মানুষ নিজ জায়গা থেকে ভয়েস রেজ করার অন্তত সেই পটেনশিয়ালিটি এবং সেই মানসিকতা থাকা দরকার। ভয়েস ফর জাস্টিস সংগঠনটা হচ্ছে আমাদের সেই সংগঠন যেটা কিনা আমাদের ওই বিভিন্ন মতাদর্শ এবং মন মানসিকতার মানুষগুলোকে যে কিনা অন্যায়ের বিরুদ্ধে সে সোচ্চার। যে কোনো জায়গায় আমরা একটা অন্যায় দেখছি, সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে চাইতেছে বা সেই সোচ্চার ভূমিকা পালন করতে চাইতেছে। ভয়েস ফর জাস্টিস আমাদের সংগঠনটা এই কাজ করবে যে ওই মানুষগুলোকে আমরা একসাথে করে ওই যে অন্যায়টা হইতেছে, অবিচারটা হইতেছে, সেই অবিচারটার বিরুদ্ধে একসাথে লড়াই করে যাবো। এবং আমি মনে করি 24 স্বাধীনতার পরে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের মাধ্যমে সেটা সম্ভব বর্তমানে আমাদের সেটাই আমি বলতেছিলাম। আমরা যে সংবিধি ছাত্র আন্দোলন করছি ওইখানে তো আসলে যে পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়াও তো বয়েজ রেস হয়েছে। এইখানে যদি আমরা একটা যে আইনের শাসন বা একটা যৌক্তিক দাবি যদি আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, সেখানে নয় আমরা একটা ছোট মোটো একটা দাবি পৌঁছাতে পারি। আর তো এখানে যে সংগঠন থেকে যতটুকু করা সম্ভব তা হচ্ছে কনস্টিটিউশনের সীমাবদ্ধতার ভিতর দিয়ে। কারণ যেহেতু একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেখানে তার বয়েজ রেসের থেকে তার হলো চ্যারিটিক্যাল কার্যক্রমে বেশি থাকবে। আর মূলত কিছু হচ্ছে যে মানুষকে সচেতন করতে হলে তো কিছু কথা বলতে হবে, মেসেজটাকে আমাকে দিতে হবে। সেই জায়গাটা বা বিচারের একটা মাপকাঠি দিতে পারি যে আমরা
বিশ্ববিদ্যালয়ে যেটা যদি জুলুম হয় আপনারা এখান থেকে একটু লাভ করতে পারেন, এই জায়গাটা আমরা কথা বলবো। আসলে আমরা যদি বলতে চাই যে এখন প্রত্যেকটা কাজে কিন্তু ক্ষুদ্র পরিসরে শুরু হয়। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখেছি যে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে আন্দোলনটা, কিন্তু এই আন্দোলনটা কিন্তু একটা অ্যাওয়ারনেসের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তো এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে একটা সম্মিলিত একটা রূপ আসে এবং সেখান থেকে একটা যে কোনো উদ্যোগে একটা সফলতা আসে। তো আমরা এই ভয়েস ফর জাস্টিস আজকে আপনাদের সাথে মত বিনিময় করলাম এবং আমরা কিভাবে করতে পারি সেটাও আপনারা জানাবেন, আপনারা কিছু পরামর্শ দিলেন এবং সেই অনুযায়ী আমরা সামনে অগ্রসর হব এবং আমরা ভয়েস ফর জাস্টিসে ওই ক্ষুদ্র প্রয়াসটা মানুষের মধ্যে দিতে চাই, অ্যাওয়ারনেসটা দিতে চাই। যেমন আমাদের কিছুদিন আগে দেখা গেছে যে সংবিধান সংস্কারের জনমত গঠনের জন্য করা হয়েছে, মানুষের কাছে মতামত দেওয়া হয়েছে। এটা দেখা গেছে অধিকাংশ মিডিয়াতে খুব বেশি ভালো ফলো আপ করে নাই। তো যে কারণে মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি হয়নি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও খুব একটা অ্যাওয়ারনেস দেখা যায়নি। কিন্তু এই সুযোগটা কিন্তু বিগত 50 বছরের স্বাধীনতার পর 54 বছর 53 বছর আমরা কিন্তু এই সুযোগটা পাইনি। কিন্তু এই সংবিধানটা আমাদের সংবিধান করতে কিন্তু এই যে অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস এবং এই সচেতনতার মাধ্যমেই আমরা আমাদের এই সংগঠনকে, আমাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের প্রত্যেকটা কাজকে সফলতা দিতে পারবো বলেই আমরা আশা করি। আচ্ছা, আর কারো যদি কোনো কিছু জানার না থাকে তাহলে হচ্ছে আমি আপনাদের আর কি কিছু বলার আছে আর কেউ যদি কিছু বলার না থাকে তাহলে আমি যাবো সাধারণ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি রুদ্রের কাছে। স্যার ধন্যবাদ হাসনাইনকে, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে বসার জন্য। দীর্ঘ একটা আলোচনা হয়েছে, সবার কথা শুনছি, সাংবাদিকদের কথা শুনছি এবং সাংবাদিকদের কথার মাধ্যমে আসলে অনেক প্রশ্নের আনসার আমরা পাইছি আপনাদের কাছ থেকে। তো এই আলোচনার মধ্যে আমি যেটা বুঝতেছি যে আসলে আপনাদের এই সংগঠনটা হবে একটা অরাজনৈতিক সংগঠন, আর রাজনীতি করলে এই সংগঠন আসা যায় না তা নয়। কিন্তু এই সংগঠনের মাধ্যমে পলিটিক্যাল কোনো উদ্দেশ্য হাসিল করা যাবে না, এটা হচ্ছে আপনাদের মেন উদ্দেশ্য। তো আপনাদের এই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আসলে সমাজের সচেতনতা তৈরি করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন, কাজ করতে আগ্রহী হয়েছেন এবং আমি আশা করি আপনাদের হাত ধরে একটি সুন্দর সমাজ আমরা তথা একটা রাষ্ট্র আমরা বিনির্মাণের দিকে আমরা যাব। আসলে অন্যায়ের কথা বলতে হবে, অন্যায় করলে বলতে হবে এটা না, আসলে মানে অন্যায়টা যাতে না হয় সেজন্য আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেজন্য আমাদের যা যা করণীয়, আমরা একটা কাজ করা অন্যায় হওয়ার পরে যদি আমি এটা নিয়ে কথা বলতে পারি সমস্যা নেই, কিন্তু আমরা দেখছি যে আসলে অন্যায় হওয়ার পর কথা বললেও এটা হয়তো কিছুদিন বন্ধ থাকে আবার চালু হয়ে যায়। তার মানে আমাদের সমাজে আমরা দেখতেছি যে নৈতিক যে অবক্ষয়, সেই অবক্ষয়টা আসলে দিন দিন বাড়তেছে। তো সেটা কীভাবে কমানো যায়, আমার কাছে মনে হয় আপনারা এইসব বিষয় নিয়ে কাজ করতে পারেন আর কি। যে অন্যায় হওয়ার পরে ভয়েস রেস না, অন্যায় হওয়ার আগেই আমি ভয়েস রেস করবো যে আমি এই অন্যায়টা করবো না, অন্যায় দেখলে সে অন্যায়কে আমি না বলতে শিখবো। নিজেদের মধ্যে সচেতনতা যদি তৈরি হয়, আমরা যদি নৈতিকভাবে যদি আমরা শক্তিশালী হতে পারি, আমরা যদি সৎ হতে পারি, দক্ষ হতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে একটি সুন্দর রাষ্ট্র গড়ার যে স্বপ্ন আমরা দেখতেছি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি আমরা, সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো আর কি। তো সর্বোপরি আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আমাদের কাছ থেকে সৎ এবং ভালো কাজের ক্ষেত্রে আর কি, যে কোনো ভালো কাজের ক্ষেত্রেই শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় আপনাদের পাশে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আপনার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। যাই হোক, আমাদের শেষ